আসসালামু আলাইকুম। পিটু এর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাশূন্য অভিযান এবং পৃথিবীর কাল্পনিক রেখা। তো এ থেকে আগের বিসিএস পরীক্ষাতে যে কোশ্চেনগুলো ছিল, যেমন একটা ছিল যে পাথফাইন্ডার মঙ্গলে অবতরণ করে কোন সালে, এরপর ইউরি গ্যাগারিন মহাশূন্য যান কত সালে, এটা একটা কোশ্চেন ছিল। এরপর মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন কে, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি, মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি। তো চলো আমরা প্রথমে দেখি যে মহাবিশ্বের বিভিন্ন রশ্মি। তো এর মধ্যে একটা হচ্ছে ফোটন কণা। তো 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক সর্বপ্রথম আলোর কোয়ান্টাম তত্ত্ব বা ফোটন তত্ত্ব প্রদান করেন। তো এটা আসলে কি, এটা এই কোয়ান্টাম তত্ত্বতে এটা যেটা বলা হয় যে আলো এটা কোনো উৎস থেকে তরঙ্গ আকারে বের না হয়ে এটা শক্তির প্যাকেট আকারে বের হয়। হ্যাঁ, প্যাকেট আকারে। তো এই যে শক্তির যে প্যাকেট, মনে করো এইটার শক্তি কতটুকু এটার উপরে ডিপেন্ড করে যে কালার কি হবে। হ্যাঁ, আমরা যে বিভিন্ন কালার দেখি এটা ডিপেন্ড করে যে এই শক্তি প্যাকেটের শক্তির পরিমাণের উপরে। শক্তি বেশি হলে এক কালার, কম হলে আরেক কালার। তো কালারের ডিফারেন্সটা এই শক্তির উপরে ডিপেন্ড করে হয়। তো এই যে শক্তির প্যাকেট, এটা সবচেয়ে সর্বনিম্ন মান, যেটা একদম সবচেয়ে কম মানের জন্য যে কণা পাওয়া যায় সেটাকে আমরা বলি ফোটন বা কোয়ান্টাম। আচ্ছা, এই ফোটন কণার কিছু বৈশিষ্ট্য আছে। দেখো যে ফোটন কণা শূন্য স্থানে আলোর গতিতে চলে, এটা একটা বৈশিষ্ট্য। এবং এটা শূন্য ভর বিশিষ্ট হয়, তার মানে কোনো ভর নাই। এবং সে তড়িৎ নিরপেক্ষ, তার কোনো চার্জও নাই, পজিটিভ নেগেটিভ কোনো চার্জ নাই। আর ফোটনের কণা ও তরঙ্গ এই দুইটা রূপ আছে, মানে সে কখনো কণা আকারে অ্যাটিটিউড করে, আবার কখনো তরঙ্গের মতো অ্যাটিটিউড করে। একটা কণা আমরা দেখবো, সেটা হচ্ছে হিগস বোসন কণা। তো এইটার আরেকটা নাম হচ্ছে যে ঈশ্বর কণা বলা হয়। তো এটা 1964 সালে 1964 সালে পিটার হিগস এবং তার 5 সহযোগী মিলে এইটা সম্পর্কে প্রথমে তথ্য দেয়। এজন্য 2013 সালে এই পিটার হিগস সে নোবেল পুরস্কার লাভ করে। তো এই হিগস বোসন কণা এটা সর্বপ্রথম 2013 সালে সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত এই যে LHC যন্ত্রে এটার অস্তিত্ব ধরা পড়ে। আর প্রথমে যেটা বলেছিলাম যে এই কণার আরেকটা নাম হচ্ছে ঈশ্বর কণা, এই নামকরণটা করে পদার্থবিজ্ঞানী লিওন লেডারম্যান। সে 1993 সালে এই হিগস কণাকে ঈশ্বর কণা বা গডস পার্টিকেল নাম দেন। আর হিগস কণার বৈশিষ্ট্য হচ্ছে এটার ভর আছে। হ্যাঁ, যেমন ফোটনের ক্ষেত্রে দেখলাম সেটা ভর ছিল না, কিন্তু হিগস কণার ভর আছে এবং এটা অত্যন্ত ক্ষণস্থায়ী। কত ক্ষণস্থায়ী দেখো, এটা আসলে এরকম হবে যে 10⁻24। তার মানে তুমি যদি দশমিকের পরে যদি 24টা শূন্য দাও, তাহলে যত ছোট, তো 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময়ের জন্য এটা স্থায়ী হয়। তার মানে কত কম সময়। আচ্ছা, এরপর দেখো মহাজাগতিক রশ্মি, মানে আমাদের পৃথিবী, এইটা পৃথিবীর বাইরে যে জগৎটা আছে, যেটাকে আমরা টোটাল ইন্টারলি মিলে মহাজগৎ বলি। তো এই মহাজগৎ থেকেও কিছু রশ্মি পৃথিবীতে আসে। তো এটা 1912 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী ভিক্টর হেস আবিষ্কার করেন। তো এই কোশ্চেনটা ছিল মহাজাগতিক রশ্মি কে আবিষ্কার করে, তাহলে উত্তর হলো ভিক্টর হেস। কত সালে? 1912 সালে। তো এইটা 1913 সালে প্রকাশিত হয়। এটার জন্য সে 1936 সালে নোবেল পুরস্কার পায়। এবং এই মহাজাগতিক রশ্মির আমরা যদি এই পার্সেন্টেজ গুলা দেখি, যে 89% হলো প্রোটন, 9% আলফা কণা এবং বাকি 2% হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং লোহার ভারী নিউক্লিয়াস, এগুলো বাকি 2%। তো মহাজাগতিক রশ্মির কিছু বৈশিষ্ট্য দেখো, যে এরা বৈদ্যুতিক চার্জ যুক্ত, তার মানে এদের বৈদ্যুতিক চার্জ আছে। তো যেহেতু চার্জ আছে, এই কারণে দেখা যায় যে এটার চুম্বক ক্ষেত্রের উপর এটা প্রভাব আছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে মহাজাগতিক রশ্মি, বা এটাকে আমরা ইংলিশে বলি কসমিক রে। তো এই কসমিক রে মূলত গামা রশ্মির বিস্ফোরণ। এবং এটা কই থেকে প্রডিউস হয়? এটা প্রডিউস হয় সুপারনোভা থেকে। তো সুপারনোভা সম্পর্কে আমরা আগের লেকচারে দেখে আসছি, তাই না? যে গ্রহগুলা যখন, মানে গ্রহ না, নক্ষত্রগুলা যখন সংকুচিত হয়, তখন এটা তার উপরের স্তরগুলা ছুঁড়ে মারে এবং এটা চার্জ যুক্ত হয়। তো যেটার কারণে পৃথিবীতেও চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা ডিফ্লেকশন দেখা দেয়। আচ্ছা, আর মহাজাগতিক রশ্মির গতি প্রায় আলোর গতির কাছাকাছি। আচ্ছা দেখো, মহাকর্ষীয় তরঙ্গ। তো 2016 সালের 11ই ফেব্রুয়ারি তো আন্তর্জাতিক বিজ্ঞানীদের দল তারা ঘোষণা করেন যে তাদের একটা যন্ত্র, যে যন্ত্রের নাম হচ্ছে এলিগো, অ্যাডভান্স লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি, এই যন্ত্রের সাহায্যে মহাকর্ষীয় তরঙ্গ তারা সরাসরি শনাক্ত করতে সক্ষম হয়েছে। আর এই জন্য 2017 সালের 3 অক্টোবর পদার্থবিজ্ঞানের উপর এই লাইগোর 3 জন বিজ্ঞানী, এদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
আচ্ছা, এরপরে দেখো থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতা। তো 1905 সালে আলবার্ট আইনস্টাইন সে এই আপেক্ষিকতা প্রকাশ করেন এবং উনি একটা ফর্মুলা দেন, সেটা হলো বহুল পরিচিত E = mc স্কয়ার। আচ্ছা, এখন আপেক্ষিকতা আসলে কি? আচ্ছা, মনে করো আমি যদি এখানে একটা লাঠি রাখি, মনে করো এখানে একটা লাঠি আছে, ওকে, এটা একটা লাঠি, তাই বললাম এই লাঠিটা বড় না ছোট। এখন তুমি এটারে বড় বলতে পারো, ছোট বলতে পারো, বা তুমি এটারে আসলে বড় বা ছোট কিভাবে বলবা? আচ্ছা, এখানে যদি আমি আরেকটা লাঠি আঁকাই, তাহলে আমি যদি এটা বড় না ছোট, তুমি এখন বলতে পারবা যে এটা বড় কিসের সাপেক্ষে? এই লাঠিটার সাপেক্ষে এটা বড়। আবার আমি যদি এটার চাইতে বড় একটা লাঠি আঁকাই, যে এটার চাইতে বড় একটা লাঠি, তখন কি হবে? এটার সাপেক্ষে এটা কি বড়? না, এটার সাপেক্ষে এটা কিন্তু ছোট। তার মানে কোনো কিছু পরিমাণ করা, পরিমাপ করার জন্য বা কোনো কিছু বোঝার জন্য আমাদের একটা রেফারেন্স লাগে, যে কোনটা সাপেক্ষে। তুমি মনে করো গাড়িতে যাচ্ছ তোমার বন্ধুর সাথে, হ্যাঁ, মনে করো এটা একটা গাড়ি, এই গাড়িতে তুমি আর তোমার বন্ধু যাচ্ছ, হ্যাঁ, তুমি আর তোমার বন্ধু যাচ্ছ। তাহলে তুমি আর তোমার বন্ধু দুইজন যে পাশাপাশি বসে আছো, তোমাদের কি গতি আছে? তোমরা কিন্তু দুইজনের সাপেক্ষে স্থির। কিন্তু তোমার গাড়ি যদি 60 কিলোমিটার বেগে যায়, এইখানে যদি আরেকজন মানুষ দাঁড়ায় থাকে, তার সাপেক্ষে তার কাছে মনে হবে যে এই গাড়িটা 60 কিলোমিটার বেগে চলছে। আবার এখানে যদি আরেকটা গাড়ি থাকে, এখানে আরেকটা গাড়ি আছে, এই গাড়িটা এই দিকে যাচ্ছে 60 কিলোমিটার বেগে, তখন কিন্তু তোমার কাছে মনে হবে যে এই গাড়িটা তোমাকে যখন পাস করে যাবে, তোমার কাছে মনে হবে এই গাড়িটার গতিবেগ 120 কিলোমিটার। তার মানে প্রত্যেকটা জিনিসই আমরা যদি পরিমাপ করতে যাই, তো আমরা রেফারেন্সের সাপেক্ষে সেইটার পরিবর্তন হয়ে যায়। সময়ের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। কি ঘটনা? মনে করো তোমার পরীক্ষা চলতেছে, তো তোমার সাথে তোমার আব্বা বা ভাই সে তোমাকে নিয়ে পরীক্ষার হলে নিয়ে গেল, তো তুমি ভিতরে ঢুকে গেলা, তুমি পরীক্ষা দিতে বসলা, তোমার সময় 3 ঘন্টা। তুমি দেখলা এই 3 ঘন্টা খুব তাড়াতাড়ি চলে যাবে, তোমার মনে হবে যে এত কম সময় কেন, লিখে শেষ করতে পারলাম না। বাট বাইরে তোমার বাবা বা ভাই যে ওয়েট করতেছে তোমার জন্য, তার কাছে 3 ঘন্টা অনেক লম্বা সময় মনে হবে, কারণ কি অপেক্ষার সময় দীর্ঘ হয়। তো এই যে টাইমের ব্যাপারেও, যে কখনো মনে হয় যে টাইম খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আবার কখনো মনে হয় যে টাইম যাচ্ছে না, এটাও একটা আপেক্ষিকতা। তো এটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। হ্যাঁ, এটা আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, আরো অনেক কিছু আছে। তো ওগুলো নিয়ে আমরা এখন আর ডিসকাস করব না। আমাদের যতটুকু জানা দরকার সেটা হচ্ছে যে E = mc²। এখানে c জিনিসটা হচ্ছে আলোর বেগ, m হচ্ছে ভর এবং এনার্জি হচ্ছে E। তো উনি যেটা বলে যে m ভর বিশিষ্ট কোনো পদার্থকে সম্পূর্ণরূপে শক্তিতে যদি আমরা রূপান্তরিত করি, তাহলে তুমি যে শক্তিটা পাবা সেটা হচ্ছে E = mc², যেখানে m ভর আর c হচ্ছে আলোর গতিবেগ। আচ্ছা, তাহলে দেখো যে শূন্য ভর বিশিষ্ট হয় কোনটা? ফোটন। আর মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে ছিল? বিজ্ঞানী হেস। আর মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য বিজ্ঞানী হেস কত সালে নোবেল পুরস্কার পায়? 1936 সালে। এবং গডস পার্টিকেল বা ঈশ্বর কণা নামে পরিচিত হলো হিগস বোসন। আর বোসন কণার সাথে এক বাঙালির নাম জড়িত, তার নাম হলো সত্যেন্দ্রনাথ বোস বা এস.এন. বোস। থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা আলবার্ট আইনস্টাইন। যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সাথে আইনস্টাইনের নাম জড়িত, সে হচ্ছে এই এস.এন. বোস বা সত্যেন্দ্রনাথ বোস। আচ্ছা, এরপর দেখো মহাশূন্য অভিযান। তো মহাশূন্যে অভিযান বলতে আমরা বুঝি যে এই যে আমরা যে শুরু থেকে প্রথমে চাঁদে গেছে, তাই না? এরপর যে আস্তে আস্তে আমরা মহাকাশে যাচ্ছি, বিভিন্ন কিছু আবিষ্কার হচ্ছে, এই জিনিসগুলা। তো মহাকাশ পর্যবেক্ষণ করার জন্য যে যন্ত্রগুলা ব্যবহার করা হয়, এর মধ্যে আছে দেখো যে একটা হলো রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, কৃত্রিম উপগ্রহ, গামা রে, এক্স রে। তো এই যে এটা হচ্ছে রেডিও টেলিস্কোপ, হ্যাঁ, আর এটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ। তো টেলিস্কোপ বলতে আসলে আমরা নিচেরটাই বুঝি, তবে এটা হচ্ছে রেডিও টেলিস্কোপ। আচ্ছা, এরপর দেখো কৃত্রিম উপগ্রহ, যেটাকে আমরা বহুল পরিচিত স্যাটেলাইট নামে চিনি। স্যাটেলাইটকে কৃত্রিম উপগ্রহ বলে। তো কৃত্রিম উপগ্রহটা আসলে কি? যেটা করা হয় যে এরকম স্যাটেলাইট এগুলাকে পৃথিবী থেকে তোমার একটা নির্দিষ্ট কক্ষপথে দিয়ে আসা হয় বা পাঠানো হয়। তখন সেই এই কক্ষপথে কি করে, ধরো এটা পৃথিবী, একটা নির্দিষ্ট কক্ষপথ জুড়ে সে এটা চারপাশে ঘুরতে থাকে। হ্যাঁ, তো এটা কেন আমরা ব্যবহার করি? তো এটা বিভিন্ন কিছুর জন্য, যেমন তোমার টেলিফোন, রেডিও, টিভি, এগুলার যে সিগন্যাল, এগুলা রিসিভ করা, সারা দুনিয়াতে ছড়াই দেওয়া, এই কাজগুলোর জন্য আমরা স্যাটেলাইট ইউজ করি। বা আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য, গবেষণার কাজে, এই কারণগুলোর জন্য আমরা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন দেখো আমরা যদি কিছু মহাকাশ গবেষণা কেন্দ্র সম্পর্কে জানি, তো সবচেয়ে বহুল পরিচিত মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে নাসা, যেটার ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো
তো এটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এটার হেড অফিস হচ্ছে, সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এবং এইটা প্রতিষ্ঠিত হয় 29 জুলাই 1958 সালে। এবং এটার উৎক্ষেপণ কেন্দ্র মানে যে জায়গা থেকে এরা বিভিন্ন রকেট বা স্পেসশিপ উৎক্ষেপণ করে সেটার নাম হচ্ছে ক্যাপ ক্যানাভেরাল। তো এটা আগে নাম ছিল ক্যাপ কেনেডি, এখন নাম হয়ে গেছে ক্যাপ ক্যানাভেরাল। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যেটাকে সংক্ষেপে বলে ইএসএ। এবং এটা ইউরোপের 18টি দেশের সম্মিলিত একটি মহাকাশ সংস্থা এবং এটা প্রতিষ্ঠিত হয় 1975 সালে এবং এটার সদর দপ্তর হচ্ছে প্যারিসে। চীনের যেটা সেটার নাম হলো সিএনএসএ এবং যেটা ইউক্রেন তাদেরটার নাম হচ্ছে এনএসএইউ। আরেকটা জিনিস যেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, যেটাকে বলা হয় আইএসএস, ইংলিশে আমরা আইএসএস বলি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো এটা আসলে একটা গবেষণাগার হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা 1998 সালে 20 নভেম্বর উৎক্ষেপণ করা হয় আর এটা প্রতিদিন পৃথিবীকে 15.7 বার প্রদক্ষিণ করে। সায়াস 4 এটাও একটা মহাকাশ কেন্দ্র। তো এইটা পৃথিবীর কক্ষপথে পাঠানো প্রথম পরীক্ষামূলক স্পেস স্টেশন, এটা সবার প্রথম পাঠানো হয় পরীক্ষামূলকভাবে। আচ্ছা দেখো, স্পেস শাটল এটা এক ধরনের, মনে করো যে গাড়ির মতো আর কি, যে গাড়িটা কি করে স্পেসে কোনো জিনিস নিয়ে যায় এবং সে আবার ব্যাক করতে পারে, এটা হলো স্পেস শাটল। মানে তুমি যদি একটা স্যাটেলাইট পাঠাতে চাও তো তুমি স্পেস শাটলে উঠাই দিলা, সে গিয়ে এটা জায়গা মতো পৌঁছে দিয়ে আবার সে চলে আসবে। তো এটার জন্য এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা বারবার ব্যবহার করা যায়। হ্যাঁ, বারবার ব্যবহার করা যায়। তো এই যে অ্যাটলান্টিস, এন্ডেভার, ডিসকভারি এগুলো হচ্ছে মার্কিন স্পেস শাটল। তো নাসার একটা স্পেস শাটল মানে ধ্বংস হয়ে যায়, সেটার নাম ছিল কলম্বিয়া। আর রুশ স্পেস শাটলের নাম হচ্ছে সয়ুজ। তো চলো এখন আমরা দেখব যে দেশভিত্তিক প্রথম মানুষ সহ যে মহাশূন্য যান আকাশে গেছে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানবো। যেমন রাশিয়া সর্বপ্রথম স্পেসশিপ পাঠায় যেখানে মানুষ ছিল এবং তার যাত্রীকে ছিল ইউরি গ্যাগারিন, এবং সে প্রথম মানুষ যে স্পেসে গিয়েছে এবং সে যে স্পেসশিপে করে গিয়েছে তার নাম হলো ভস্টক 1 এবং এটা ডেট ছিল 12 এপ্রিল 1961 সাল। যুক্তরাষ্ট্র এরপর পাঠায়, তারা পাঠায় 5 মে 1961-তে এবং তাদের যে স্পেসশিপ ছিল তার নাম ছিল মার্কারি রেডস্টোন 3 এবং সেখানে যে মানুষ যায় তার নাম ছিল অ্যালান শেফার্ড। এরপর চীন দেখো, চীন পাঠায় 15 অক্টোবর 2003-এ এবং তাদেরটার নাম ছিল সেনজিউ 5 এবং যে মানুষ যায় তার নাম ছিল ইয়াং লিউ। আচ্ছা চলো এখন আমরা মহাকাশ অভিযান সম্পর্কে একটু জানি। তো সর্বপ্রথম মহাকাশ যাত্রা শুরু হয় যে স্পেসশিপ দিয়ে তার নাম ছিল স্পুটনিক 1। তো 1957 সালের 4 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল তারা প্রথম এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, সর্বপ্রথম, এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম। তো এটাই মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ। এরপর ছিল স্পুটনিক 2 এবং এটা প্রথম জীবন্ত প্রাণী বহন করছে, যেটা একটা কুকুর ছিল এবং নাম ছিল লাইকা। তবে এই কুকুরটা মানে এই পৃথিবী থেকে উৎক্ষেপণের কয়েক ঘন্টা পরে প্রচন্ড তাপে মারা যায়। এরপর দেখো স্কোর হলো মহাশূন্যে পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ। এরপর আছে দেখো ভস্টক 1, আগেই আমরা দেখছি যে ইউরি গ্যাগারিনকে নিয়ে সে প্রথম যায়, যেটা মানুষবাহী প্রথম স্পেসশিপ ছিল এবং ইউরি গ্যাগারিন সে 1961 সালে 12 এপ্রিল পৃথিবীকে পরিক্রমণ করে, মানে পুরা পৃথিবী সে ঘুরছে। এরপরে ভস্টক 6 যেখানে সর্বপ্রথম কোনো মহিলা মহাশূন্যচারী মহাকাশে যায় এবং তার নাম ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং এর ডেট ছিল 1963 সালের 4 ডিসেম্বর। আচ্ছা, আর এবার আসো চাঁদে অভিযান সম্পর্কে দেখি। তো একটা হলো মহাকাশে অভিযান আর একটা হলো যে চাঁদে গিয়েছে। হ্যাঁ, চাঁদে প্রথম কে যায়? তো চাঁদে সর্বপ্রথম যে মহাশূন্যযান যায় তার নাম ছিল লুনা 2, প্রথমটা নাম ছিল লুনা 2। তো লুনা 3 এটা প্রথম উপগ্রহ যা চাঁদের অদৃশ্যমান অংশের ছবি পাঠায়, লুনা 3। আর অ্যাপোলো 11 এটা আমাদের খুব পরিচিত, কারণ অ্যাপোলো 11ই সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী মানুষ পরিবহন করে এবং এই অভিযাত্রায় অংশ নেয় কে? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডুইন অলড্রিন। তো চাঁদের বুকে সবার প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং এবং এই ডেটটা ছিল 1969 সালের 20 জুলাই। এরপর দেখো ভারতীয় যে মহাকাশযান প্রথম চাঁদে যায় সেটার নাম হলো চন্দ্রযান 1 এবং এটা 2008 সালের 14 নভেম্বর সফলভাবে চাঁদে অবতরণ করে। তো এই পর্যন্ত টোটাল 12 জন নভোচারী চাঁদে গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো মঙ্গল অভিযান, মানে মঙ্গল গ্রহতে
মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে কিনা বা মঙ্গল গ্রহে আসলে কি আছে এটা জানার জন্য এখন অভিযান চলতেছে অনেক। তো সর্বপ্রথম যেটা যায় সেটার নাম ছিল মার্স 2। এটা মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্যযান। এরপরে ভাইকিং, এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়, এটা একটা অনুসন্ধানী স্পেসশিপ। এরপরে পাথফাইন্ডার, এবং পাথফাইন্ডারের সাথে একটা রোবট পাঠানো হয় যেটার নাম ছিল সোরজানার। এবং এই রোবটটাকে পাঠানোর উদ্দেশ্য হলো সে এখানে গিয়ে মঙ্গলের যে পাথর টাথর আছে, শিলা, এগুলোকে সে পরীক্ষা করবে। এছাড়াও বিভিন্ন গ্রহেও চেষ্টা করা হচ্ছে বিভিন্ন স্পেসশিপ পাঠানোর জন্য, জানার জন্য যে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা বা কিরকম। তো একটা হলো ভ্যানেরা 3, এটা শুক্র গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্যযান, এবং এটা 1965 সালে 16 নভেম্বর শুক্র গ্রহে গিয়ে পৌঁছায়। এরপর আছে পায়োনিয়ার, এবং এটা বৃহস্পতি গ্রহের খুব কাছে থেকে ছবি তুলতে সক্ষম হয়। আর গ্যালিলিও, এটা পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। এটা ছিল কিন্তু, হ্যাঁ, যে গ্যালিলিও কি, তো গ্যালিলিও একটা হচ্ছে বিজ্ঞানী, তাহলে গ্যালিলিও কি এই কোশ্চেনটা কিন্তু বিজ্ঞানীর ক্ষেত্রে হবে না। কি বলতে আমরা বস্তু বুঝাই। তো যদি কোশ্চেন থাকে যে গ্যালিলিও কি, তাহলে গ্যালিলিও হচ্ছে যে বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, এরপর আছে ভয়েজার। ভয়েজার এটা যুক্তরাষ্ট্র থেকে পাঠানো একটা স্পেসশিপ, যেটা বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটোর কক্ষপথে প্রেরণ করা হয়েছে। আচ্ছা, তো তাহলে কিছু জিনিস আমাদের জানতে হবে যে নাসা কবে প্রতিষ্ঠিত হয়, 1958 সালে, এবং এটা সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। সর্বপ্রথম রকেট আবিষ্কার করে আমরা জানি রাশিয়া, এবং প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে এটাও রাশিয়া, এবং প্রথম নভোযান যেটা আকাশে যায় সেটা 1957 সালে। আর প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে স্পুটনিক 1। আর প্রথম প্রাণী ছিল লাইকা নামের একটি কুকুর। চাঁদে মানুষ প্রথম যায় অ্যাপোলো 11-তে করে, এবং যে মানুষটা সর্বপ্রথম অবতরণ করেন তার নাম ছিল নীল আর্মস্ট্রং, এবং সে যুক্তরাষ্ট্রের, এবং এই ডেটটা ছিল 20 জুলাই 1969 সাল। আর চাঁদে পানি পাওয়া ভারতীয় মহাকাশযানের নাম ছিল চন্দ্রযান। আর মানুষ প্রথম বাণিজ্যিক যে যোগাযোগ কৃত্রিম উপগ্রহ পাঠায় সেটা ছিল আর্লিবার্ট হল নামে। আর মহাশূন্যে মানুষবাহী যান উৎক্ষেপণকারী তৃতীয় দেশ হচ্ছে চীন। আর প্রথম মহাকাশচারীর নাম কি? ইউরি গ্যাগারিন। এবং যে মহাশূন্যযানে চড়ে ইউরি গ্যাগারিন স্পেসে যায় তার নাম ছিল ভস্টক। এখন আমরা দেখব যে পৃথিবীর কিছু কাল্পনিক রেখা, মানে পৃথিবীতে কিছু রেখা আমরা কল্পনা করে নিচ্ছি। তোমরা নাম শুনবা, আমরা অনেক সময় বলি দাগিমা রেখা, অক্ষরেখা, মকরকান্তি রেখা, কর্কটকান্তি রেখা। এই যে রেখাগুলো, এগুলো কিন্তু পৃথিবীর গায়ে নাই। এই রেখাগুলা আমরা কল্পনা করে নিচ্ছি আমাদের বিভিন্ন কিছু হিসাব, দূরত্ব, টাইম, এই জিনিসগুলা সহজে মেজার করার জন্য আমরা এই রেখাগুলো কল্পনা করে নিচ্ছি। তো একটা হলো অক্ষরেখা। অক্ষরেখাটা হচ্ছে, তুমি যদি এই যে পৃথিবী গ্লোব দেখছো তো, তাই না, এটাতে যদি একদম লম্বা লম্বি তুমি যদি ভাগ করো, তাহলে মাঝখান দিয়ে যে লাইনটা যাবে সেটাকে আমরা বলি অক্ষরেখা বা এক্সিস। তো এইটার উপরের যেটা, এই উপরেরটা আর এই নিচেরটা, এই দুইটা পোল, এটা হলো নর্থ পোল, আর নিচের পোর্শনটা হলো সাউথ পোল। মানে উপরেরটাকে আমরা বলি উত্তর মেরু আর নিচেরটাকে বলি দক্ষিণ মেরু। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বিষুব রেখা। হ্যাঁ, তো এটাকে ইংলিশে বলে ইকুয়েটর। তো বিষুব রেখাটা কি? তো অক্ষরেখা তো দেখলাম, যদি তুমি একদম মাঝখান লম্বা লম্বি কাটো, যে এটা নর্থ আর এটা নর্থ পোল আর এটা সাউথ পোল, এটা যদি তুমি একদম লম্বা লম্বি, এখান থেকে লম্বা লম্বি যদি তুমি কাটো, তাহলে তুমি যেটা পাবো সেটা হলো অক্ষরেখা। আর এই যে মাঝখান বরাবর, তার মানে তাহলে এই নর্থ থেকে আর সাউথ থেকে সমদূরত্বে একদম মাঝখান দিয়ে যে লাইনটা আমরা কল্পনা করি সেটাকে আমরা বলি বিষুব রেখা। তো এখানে বুঝতে হবে যে এটা উত্তর আর দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে, এবং এটার ডিরেকশন কি? এটার ডিরেকশন হচ্ছে পূর্ব পশ্চিম। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা হচ্ছে অক্ষাংশ, বা যেটাকে আমরা বলি ল্যাটিচিউড। তোমরা এটাও নাম শুনে থাকবা, ল্যাটিচিউড, লঙ্গিচিউড। কোন জায়গার একদম স্পষ্ট স্থানাঙ্ক বোঝাতে আমরা ল্যাটিচিউড আর লঙ্গিচিউড শব্দটা ব্যবহার করি। তো ল্যাটিচিউড হচ্ছে এই যে আড়াআড়ি যে দাগগুলা, হ্যাঁ, আমরা পৃথিবীতে এই দাগগুলা কল্পনা করে নিই, এইরকম পূর্ব পশ্চিমের যে দাগগুলা, এটাকে আমরা বলি ল্যাটিচিউড বা অক্ষাংশ। তো একদম মাঝখানে যেটা, এটা 0 ডিগ্রি। আর এই যে উপরের যেটা একদম, যেটাকে আমরা নর্থ পোল বলতেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি নর্থ বা 90 ডিগ্রি উত্তর। আর এই যে নিচে যেটা সাউথ, এটা হবে 90 ডিগ্রি সাউথ। আচ্ছা দেখো, এই যে ইকুয়েটর, যেটাকে আমরা বলছিলাম বিষুবরেখা বা নিরক্ষরেখা, এটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, এটা ধরলাম আমরা 0 ডিগ্রি। হ্যাঁ, তো এখান থেকে এটা বলছিলাম যে এই নর্থ পোল হলো
90 ডিগ্রি। তাহলে এই যে 0 থেকে 90 ডিগ্রি, এটা প্রত্যেকটা ডিগ্রিকে যদি আমরা এক একটা লাইন চিন্তা করি, একটা লাইন মনে করো, হ্যাঁ, এদিকে এদিকে একটা করে লাইন গেছে, প্রত্যেকটা লাইনের মানে ডিগ্রি এক এক রকম। যেমন এটা 15 ডিগ্রি, এর আরো লাইন আছে, এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 75 এরকম করে করে এটা হলো 90 ডিগ্রি। আবার নিচের দিকে সেম, এটা 0, এটা 15, 30, এখানে আসবে 90 ডিগ্রি সাউথ। তো এই যে রেখাগুলা, এই যে এই রেখাগুলা, এই রেখাগুলা, এগুলোকে আমরা সমঅক্ষ রেখা বলি। এই যে একটু আগে দেখলাম ইকুয়েটর কত ডিগ্রি ছিল, এটা ছিল 0 ডিগ্রি। তো উপরের দিকে আমরা দেখছি যে আস্তে আস্তে বাড়ছে, 15, 30, 45, 60 এরকম করে করে এইটা হচ্ছে 90। নিচের দিকেও সেম, এখানে আসা হবে 90। তো এটা উত্তর দিকে, এটা উত্তর বলছিলাম যে এটা উত্তর মেরু, নর্থ পোল। তো এই যে 0 ডিগ্রি যে লাইনটা, যেটা আমরা বলি ইকুয়েটর, তো এই লাইন থেকে 23 ডিগ্রি 30 মিনিট, মানে এতটুক পর্যন্ত, যেটা 30 ডিগ্রি 23 মিনিট উত্তর, হ্যাঁ, 30 ডিগ্রি 23 মিনিট উত্তর অক্ষাংশ রেখা, এটাকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। আর এটা তো গেলাম উত্তর দিকে। আর যদি দক্ষিণ দিকে যাই, এটা থেকে যদি আমরা উত্তর দিকে যাই, এটা হলো কর্কটক্রান্তি। আর যদি দক্ষিণ দিকে আসি, তাহলে এইটার নাম হলো মকরক্রান্তি রেখা। এই যে এটাও কিন্তু সেম, 23 ডিগ্রি 30 মিনিট এতটুকু কোণে এই লাইনটা অবস্থান করে, এটাকে আমরা বলি মকরক্রান্তি রেখা। তাহলে এই জিনিসটা আরেকবার বুঝো, যে এই যে মাঝখানের যে লাইনটা, এইটার নাম হলো বিষুব রেখা বা নিরক্ষরেখা। এটা হলো 0 ডিগ্রি। এখান থেকে যদি তুমি 23 ডিগ্রি উপরে যাও, 23 ডিগ্রি 30 মিনিট উপরে যাও, তুমি যে লাইনটা পাবা, এই যে লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, হ্যাঁ, কর্কটক্রান্তি। আর এখান থেকে যদি তুমি দক্ষিণ দিকে 23 ডিগ্রি 30 মিনিট নিচে আসো, তাহলে তুমি যে রেখাটা পাবা সেটার নাম হচ্ছে এই মকরক্রান্তি রেখা। বোঝা গেছে? আচ্ছা দেখো, এখন আমরা দেখবো দ্রাঘিমা রেখা। এতক্ষণ পর্যন্ত আমরা যে রেখাগুলো দেখলাম, বিষুব রেখা, মকরক্রান্তি রেখা বা কর্কটক্রান্তি রেখা, এগুলো ছিল পূর্ব পশ্চিমে, এই দিক বরাবর ছিল, তাই না, এই দিক বরাবর। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর। আমরা আগে বলছি যে এটা হলো নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। এই তুমি যদি নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত পৃথিবীকে এরকম লম্বা লম্বা রেখা দিয়ে ভাগ করো, যে রেখাগুলো পাবা এগুলোকে আমরা বলি দ্রাঘিমা রেখা বা লাইন অফ লঙ্গিটিউড। এবং এইটার একটা নির্দিষ্ট রেখা আছে যেটাকে আমরা বলি মূল মধ্য রেখা। এই নির্দিষ্ট লাইনটা কোনটা? ইংল্যান্ডে একটা মন্দির আছে যেটাকে আমরা বলি গ্রিনিচ মান মন্দির। তো এই গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে আমরা একটা লাইন কল্পনা করি, হ্যাঁ, মনে করো যে এই গ্রিনিচ মান মন্দিরটা আছে এই জায়গায়, কথার কথা ধরো এই জায়গায় আছে, তো এইটার উপর দিয়ে আমরা একটা লাইন কল্পনা করি, এই লাইনটাকে আমরা বলি মূল মধ্য রেখা। এটাকে আমরা মূল মধ্য রেখা বলি। এবং এটার সাপেক্ষে যত পূর্ব দিকে তুমি যাবা, দেখো এই যে এটা পূর্ব দিকে গেছে, তাই না, যত পূর্ব দিকে যাবা তত ডিগ্রি বাড়বে। আবার তুমি এদিকে যত যাবা, সেটা পশ্চিম দিকে, ওয়েস্টের দিকে ডিগ্রি বাড়বে। তো এটা হলো 0। তো যত এদিকে যাবে আস্তে আস্তে বাড়বে, 30, 60, মানে এটা কত, এটা 15, এটা 30, এটা 45, 60, 65 এরকম করে করে বাড়বে। তো এটা 180 পর্যন্ত আসবে। আবার তুমি যদি পশ্চিম দিকে যাও, পশ্চিম দিকে ঘুরে ঘুরে আবার 180 পর্যন্ত আসবে। বোঝা গেছে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমাদের বিভিন্ন দেশে যে সময় বিভিন্ন হয়, সেইটা এই দ্রাঘিমাদের রেখা দিয়ে আমরা ঠিক করি যে এখন কোন দেশে টাইম কত হবে, এটা আমরা ঠিক করি এই দ্রাঘিমা রেখা দিয়ে। তো এটা আসলে কিভাবে হয়? আচ্ছা, মনে করো যে এই জায়গায় আমি যদি এটা একটু দেখাই, চিত্রটা, এই চিত্রটা দেখো যে পৃথিবী কি করে, ঘোরে, তাই না? তো এটা মনে করো সূর্য, সূর্য স্থির আছে এবং এই পৃথিবী কি করতেছে, ঘুরতেছে। তো আমরা নরমালি সময় যেভাবে নির্ধারণ করি, যখন সূর্য আমাদের ঠিক মাথার উপর থাকে আমরা ধরে নিই তখন 12টা বাজে। এইটার সাপেক্ষে আমরা টাইমটা ফিক্স করি যে আমার দেশে এখন কয়টা বাজবে। তো মনে করো যে তুমি এখানে আসো, হ্যাঁ, তুমি এখানে আসো এবং ঠিক তোমার মাথার উপরে সূর্য আছে, তার মানে এখন তোমার দেশে 12টা বাজে। এখন আমি মনে করো আছি এই জায়গায়, আমার এখানে তো সূর্য মাথার উপরে নাই, তো আমার এখানে তো দুপুর 12টা বাজে না, তোমার এই জায়গায় বাজে। আমি যখন এই জায়গায় আসবো, যখন সূর্য আমার মাথার উপরে থাকবে, তখন আমার দেশে 12টা। কিন্তু ইন দা মিন টাইম তুমি তো আবার এখানে চলে আসছো, তুমি আবার এখানে চলে আসছো, তোমার এখানে তো এখন 12টা না, তোমার এখানে দেখা যাবে 3টা বাজে। বোঝা গেছে? এইভাবে সময়টা চেঞ্জ হয়। তো এই যে টাইমের যে ডিফারেন্সটা, বিভিন্ন দেশে টাইমটা বিভিন্ন হচ্ছে, এটা থেকে আমরা দ্রাঘিমা বের করতে পারি। তো আমরা ধরে নেই যে 1 ডিগ্রি দ্রাঘিমা চেঞ্জের জন্য 4 মিনিট সময়ের পরিবর্তন হয়, 1 ডিগ্রি, হ্যাঁ, 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়। তার মানে তোমার এখানে এখন বাজে 12টা, আমার এখানে বাজে 3টা, বা তোমার এখানে 3টা বাজে,
আমার এখানে 12টা বাজে, তার মানে আমরা এখন এই টাইমের ডিফারেন্সটা বের করব। এই টাইমের ডিফারেন্সটা বের করে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমরা দ্রাঘিমাটা পেয়ে যাবো যে কত ডিগ্রি। তাহলে এটা কত হবে বলো তো? এখন বাজে 12টা 3টা, মানে 3 ঘন্টা ইন্টু 60। এটা যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে এটা 12, সরি এটা হবে 15, 4 15 60, তাহলে 3 15 45। তাহলে বোঝাই যাচ্ছে যে তোমার দেশ আর আমার দেশ, এই দুইটা দেশের মধ্যে পার্থক্য হচ্ছে 45 ডিগ্রি, দ্রাঘিমার পার্থক্য। এটা একটা। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই যে গ্রিনউইচ মন্দিরের কথা যে বললাম, মান মন্দির, ধরো এটা আছে এখানে, হ্যাঁ, ধরো এইখানে আছে গ্রিনউইচ মান মন্দিরটা, তো এটার উপর দিয়ে যে লাইন গেছে সেটা তো 0। তো এইখান থেকে তুমি এটা 0 ধরলা। এইখান থেকে তুমি যদি কোনাকুনি মাপতে পারো যে তোমার দেশের ডিগ্রিটা কত, এটা মাপা যায়, হ্যাঁ, বিভিন্ন যন্ত্র দিয়ে মাপা যায়। তো যদি এইটা মাপতে পারো, ধরো এটা বাংলাদেশ, তো এইখান থেকে এই পর্যন্ত আমরা মেপে দেখলাম, মনে করো যে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, 90 ডিগ্রির জন্য কত হবে? 90 ইন্টু 4, 4 9 3600, এটা যদি 60 দিয়ে তুমি ভাগ দাও তাহলে হবে 6। তার মানে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা। এটা দিয়েও আমরা বের করতে পারি। এইটাকেই আমরা বলি জিএমটি। আমরা যখন আমাদের মোবাইল বা ল্যাপটপ পিসিতে যখন আমরা সময় ঠিক করতে যাই, তখন লেখা ওঠে যে এই তো তোমার জিএমটি কত, তো আমরা দিই জিএমটি +6। তার মানে হচ্ছে যে এই যে গ্রিনউইচ মান মন্দির, সেটার যে সময়, সেখানে যে সময়টা আছে, সেই সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হলো +6 ঘন্টা। এটা নিয়ম হচ্ছে, এটা থেকে তুমি যত পূর্ব দিকে যাবা বা ডান দিকে যাবা, তত তোমার সময় যোগ করতে হবে, আর যত বাম দিকে বা পশ্চিম দিকে যাবা সময় বিয়োগ করতে হবে। এই দেখো, পশ্চিম দিকের গুলো হলো মাইনাস এবং ডান পাশের গুলো হলো প্লাস। তুমি যদি এই যে +6টা চিন্তা করো, এই যে +6, এই যে +6, দেখবা যে বাংলাদেশের উপর দিয়ে যায়। এই জন্য বাংলাদেশের সময় আমরা +6 ধরে নিই। আরেকটা জিনিস হলো প্রতিপাদ স্থান। এটা মানে হচ্ছে তুমি যদি পৃথিবী ফুটা করে একদিক দিয়ে ঢুকে যাও, অপর পাশে যে দিক দিয়ে বের হবা সেই পয়েন্টটারে বলে প্রতিপাদ স্থান। বোঝা গেছে? মানে পৃথিবীতে গোল, একদিক দিয়ে যদি তুমি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যেতে পারতা, তাহলে তুমি যে জায়গায় গিয়ে পৌঁছাতা সেটা হচ্ছে প্রতিপাদ স্থান। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এই রেখাটাও কিন্তু বাস্তবে নাই, এটা আমরা কল্পনা করে নিই। এই রেখাটা তুমি যদি ক্রস করো, তোমার ডেট আর টাইম চেঞ্জ হয়ে যাবে। তুমি মনে করো একদম এই লাইনের এই পাশে বসে আছো, এখানে মনে করো রবিবার, ঠিক আছে, এই পাশে বসে আছো, মনে করো এই পাশে রবিবার। তো জাস্ট এই লাইনটা যদি ক্রস করো, একদম মনে করো যে এক পা দিয়ে লাইনটা ক্রস করে ফেললা, তাহলে এই পাশে শনিবার হয়ে যাবে। বোঝা গেছে? এটা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। এই লাইনের এই পাশে একবার একটা তারিখ, ওই পাশে অন্যটা তারিখ, হ্যাঁ, কিন্তু তার মানে এই পাশে যেটা, এই পাশে হবে বেশি বড়টা, আর এই পাশে হবে একদিন কম। তার মানে এই পাশে রবিবার হলে এই পাশে শনিবার, এখানে যদি সোমবার হয় তাহলে এই পাশে হবে রবিবার। বোঝা গেছে? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।